আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শওকত ইসলাম তোমাদের অনলাইন ইউনিক স্কুলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতদিন আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তৃতীয় অধ্যায়ে আমি অর্ধেক আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়ের বাকি অংশ, পার্ট 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পার্ট 2-এ রয়েছে চতুর্থ এবং পঞ্চম পাঠ, বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। বর্তমানে বাংলাদেশের মানুষের জীবন আচরণ বা সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। একে বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। বাংলাদেশের মানুষের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি। পার্ট 4, বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। বর্তমানে বাংলাদেশের মানুষের জীবন আচরণ বা সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। একে বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। বাংলাদেশের মানুষের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব সবচেয়ে বেশি। এছাড়া ধর্মীয় সংস্কৃতি, লোক সংস্কৃতির প্রভাবও একেবারে কম নয়। যেমন পোশাক, খাদ্যাভ্যাস, শিক্ষা, কৃষি, চিকিৎসা, প্রযুক্তি, সঙ্গীত, কলা, দৃষ্টিভঙ্গি, আচরণ, ফ্যাশন ইত্যাদিতে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে অনেক পরিবর্তন এসেছে, যাকে আমাদের সংস্কৃতি থেকে পৃথক করা সম্ভব নয়। অর্থাৎ অন্যান্য যে দৃষ্টিভঙ্গি আমরা দেখলাম, যে চিকিৎসা, কৃষি, শিক্ষা, এগুলো আমরা অনেকটাই পাশ্চাত্যদের কাছ থেকে নিয়েছি। সে অনুযায়ী আমরা আমাদের জীবন আচরণে ব্যবহার করছি। তাই বলা হয়েছে যাকে আমাদের সংস্কৃতি থেকে পৃথক করা সম্ভব নয়। বাংলাদেশের গ্রামীণ জীবনে তো বটেই, শহরের জীবনেও ইদানিং বিভিন্ন লোক উৎসব, বর্ষবরণ, মেলা ইত্যাদির আধিক্য বিভিন্ন লোক সামগ্রীর সম্ভার দেখে এই পরিবর্তন স্পষ্টই চোখে পড়ে। বিশ্বায়নের প্রভাবেও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে যেমন যাত্রা, পালাগান, সার্কাস, জারিসারির মাধ্যমে মানুষ বিনোদনের চাহিদা পূরণ করত। বর্তমানে ঘরে বসে ফেসবুক, মিডিয়ার মাধ্যমে সে চাহিদা পূরণ করছে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। এখন মানুষজন পালাগান, সার্কাস, জারিসারি কোনো অনুষ্ঠানে গিয়ে খুব একটা দেখে না। এরা এগুলো এই ফেসবুক, টুইটার এগুলোতেই মগ্ন থেকে দেখে, ইউটিউবেও দেখতে পায়। যেমন তোমরা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখছ। বস্তুগত ও অবস্তুগত উভয় সংস্কৃতিতে আমাদের দেশে পরিবর্তন ঘটেছে। তবে এক্ষেত্রে বস্তুগত সংস্কৃতি এগিয়ে আছে। যত দ্রুত আমরা ফ্রিজ, টেলিভিশন গ্রহণ করি, তত দ্রুত অন্য দেশের ধ্যান ধারণা, দৃষ্টিভঙ্গি ও বিলাস সামগ্রী গ্রহণ করতে পারি না। বাংলাদেশে পারিবারিক ব্যবস্থায় বা পারিবারিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন ঘটেছে। পূর্বের যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার গ্রাম শহর উভয় স্থানে গড়ে উঠেছে। আগে আমরা বাবা, দাদা, চাচা সকলে মিলে এক জায়গায় বসবাস করতাম। এখন তা করি না। এখন চাচা এক জায়গায় বসবাস করে, তোমরা এক জায়গায় বসবাস করে, তোমার দাদুরা আর এক জায়গায় বসবাস করে। আমরা আমাদের এই যৌথ পরিবারকে ভেঙে ভেঙে এই আজকের এই একক পরিবারে পরিণত হয়েছি। এই আমাদের সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়নের কারণে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যা তাদের আচার আচরণেও জীবন যাপন পদ্ধতিতে প্রকাশ পাচ্ছে। অর্থনীতিতে নারীর অংশগ্রহণের ফলে পরিবারে নারীর ক্ষমতায়ন, নারীর সম অধিকার ও নারী স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে, যা নারী পুরুষের চিরায়ত সম্পর্কে পরিবর্তন এনেছে। এখন
নারী পুরুষ একত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। প্রযুক্তিগত পরিবর্তন আমাদের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন ঘটাচ্ছে, যার ফলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রচার মাধ্যম বা প্রাইভেট চ্যানেল প্রতিষ্ঠার ফলে সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, যার মাধ্যমে সংস্কৃতির বিস্তার ঘটছে দ্রুত এবং জনগণের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, ফলে তাদের আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটছে। এটি একটি সাংস্কৃতিক উন্নয়ন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব পার্ট 5, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিকাশধারা। বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি। মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়েই তার সংস্কৃতি। খাদ্য, বাসস্থান, তৈজসপত্র, যানবাহন, পোশাক, অলঙ্কার, উৎসব, গীতবাদ্য, ভাষা, সাহিত্য সবই তার সংস্কৃতির অংশ। প্রিয় শিক্ষার্থী, আসলে এগুলো আমাদের সংস্কৃতির অংশ। তবু এর মধ্যে সৃষ্টিশীল কিছু কিছু কাজ সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এসব কাজে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। এগুলোকে আমরা বলি শিল্পকলা। আমরা আমাদের সেই সব সৃষ্টিশীল সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্যের সাথে পরিচিত হব এবং দৃশ্য শিল্প, সাহিত্য শিল্প ও সঙ্গীত শিল্প এই 3 শাখায় আমাদের অবদান ও কীর্তি স্মরণ করব। দৃশ্য শিল্প। প্রিয় শিক্ষার্থী, এগুলো বেশিরভাগই বস্তুগত শিল্প বা সংস্কৃতি হিসাবে পরিচিত। পলিমাটিতে গড়া আমাদের এই দেশে একদিকে মাটি আর অন্যদিকে এ মাটিতে জন্মানো বাঁশ মানুষের ঘর তৈরিতে ব্যবহৃত হয়েছে। বাঙালির ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর হলো মাটির তৈরি ও বাঁশের তরজার, ছাউনিযুক্ত 2 চালা, 4 চালা, এমনকি 8 চালা। কখনো কখনো বাঁশের কাঠামোর উপর শন দিয়ে চাল ছাওয়া হয়েছে। এখনও আমাদের গ্রামগঞ্জে বেশিরভাগ ঘরই এরকম। প্রিয় শিক্ষার্থী, এক সময় ছাঁচ অনুযায়ী মাটির তৈরি ইট দিয়ে মন্দির বানানো হয়েছে। তবে এক্ষেত্রে শিল্প মূল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া। এগুলিকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়। দিনাজপুরের কান্দজি মন্দিরে এভাবে পোড়ামাটির শিল্পকর্মে রামায়ণের কাহিনীসহ নানা সামাজিক জীবনের চিত্র ফুটে উঠেছে। পাহাড়পুরের সোমপুর বিহারেও পোড়ামাটির প্রচুর কাজ আছে। এতে সেকালের সমাজ জীবনের ছবি পাওয়া যায়। কালো ও রঙের কোষ্ঠী পাথর আর নানা রকম মাটি দিয়ে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানানোর ঐতিহ্য বেশ পুরনো। প্রিয় শিক্ষার্থী, এসব জায়গাতে গেলে তোমরা আরও এই বিষয়ে ধারণা নিতে পারবে। তবে পাল যুগে তালপাতলার পুঁথিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক বিশ্বের শিল্পরসিকদের কাছে থেকেও পাওয়া যাচ্ছে। 1000 বছর পরেও ছবিগুলো চমৎকার ঝকঝকে রয়েছে। পুঁথিগুলো ছিল বৌদ্ধ ধর্মশাস্ত্রের। বাংলার তাঁত শিল্পের সুনাম বহুকালের। প্রাচীন বাংলার দুকুল কাপড়ের বেশ খ্যাতি ছিল। কৌটিল্য বলেছেন, পুণ্ড্র দেশের অর্থাৎ উত্তরবঙ্গ দুকুল শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ। দুকুল ছিল খুব মিহি আর ক্ষৌম বস্ত্র একটু মোটা। পত্রন্ন নামে এন্ডি বা মুগা জাতীয় সিল্ক তৈরি হতো মগধ ও পুণ্ড্রে। সেকালে এদেশের দুকুল, পত্রন্ন, ক্ষৌম ও কার্পাস কাপড় বিদেশে রপ্তানি হতো। বাংলায় বিভিন্ন সময় যেসব কাপড় উৎপন্ন হতো তার মধ্যে উল্লেখযোগ্য হলো খাসা, এলাচি, হামাম, চৌতা, উতানি, সুসিজ, কোষা, মলমল, দুরিয়া, শিরবান্দ ইত্যাদি।
বাংলার বিখ্যাত মসলিন কাপড় এতই সূক্ষ্ম ও উন্নত মানের ছিল যে এ কাপড় নিয়ে বহু কাহিনী বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল। বাংলার শাড়ির খ্যাতিও বহুকালের। সিল্ক, জামদানি, টাঙ্গাইল, মসলিন, গরদ ইত্যাদি এখনও সুপরিচিত। মুসলিম আমল থেকে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব পড়তে শুরু করে। গম্বুজ ও খিলানসহ মসজিদ তো নির্মিত হয়েছে, অনেক দপ্তর ও ঘরবাড়িও তৈরি হয়েছে এই রীতিতে। ছোট সোনা মসজিদ, নবাব কাটরা, ঢাকার লালবাগের কুঠি এ সময়ের স্থাপত্য নিদর্শন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলার নকশি কাঁথার কথা না বললেই নয়। গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতায় কল্পকাহিনী ও ছবি ফুটিয়ে তুলেছেন। এখনও গ্রামীণ সমাজের দরিদ্র নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রেখেছেন। এছাড়া কাঠের কাজ বা কারুশিল্প, শখের কাজ, বাঁশ ও শোলার কাজেও বাংলার মানুষ যেমন দক্ষতা দেখিয়েছে, তেমনি তাদের সৃজনশীল মনের প্রকাশ ঘটিয়েছে। বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তা চর্যাপদ নামে পরিচিত। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে এগুলো আবিষ্কার করেন। পরে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের কাল নির্ণয় করেন। তিনি গবেষণা করে জানান প্রায় 1200 বছর আগে বৌদ্ধ সাধকরা এগুলো লিখেছেন। এখন হয়তো আমাদের পক্ষে এগুলো বোঝা কঠিন হবে। তাছাড়া শাব্দিক অর্থ ছাড়াও এগুলোর ভাবার্থও বুঝতে হয়। এগুলোই হলো আদি বাংলা সাহিত্যের নমুনা। চর্চাগীতির বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুইপা এবং কাহপা প্রমুখ। আমরা নিচে চর্যাপদের একটি নমুনা ও তার অনুবাদের সঙ্গে পরিচিত লিখেছেন। কা তরু বর পাঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। বাংলায় এর শাব্দিক অর্থ হল শ্রেষ্ঠ তরু এই শরীর, 5টি তার ডাল, চঞ্চল চিত্তে কাল মানে ধ্বংসের প্রতীক প্রবেশ করে। এর ভাবার্থ হল শরীরের 5টি ইন্দ্রিয় 5টি ডাল স্বরূপ। এই পঞ্চেন্দ্রিয় দিয়ে বাহিরের জগতের সঙ্গে জানাশোনা চলে। এতে বেশি আকৃষ্ট হলে বস্তু জগতে মানুষ চরম ও পরম জ্ঞান করে ক্ষতির সম্মুখীন হয়। সুলতানি আমলের শ্রীচৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাবে বাংলায় কীর্তন গান রচনার জোয়ার আসে। শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে এসব আবেগপূর্ণ গান রচিত হয়েছে। এগুলো বৈষ্ণব পদাবলী নামে পরিচিত। বৈষ্ণব সমাজ ব্যবস্থায় হিন্দু মুসলমানে এতই ঘনিষ্ঠ ভাব ছিল যে অনেক মুসলমান কবিও পদাবলী রচনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশীয় দেবদেবীকে নিয়েও নানা কাব্যকাহিনী রচিত হয়েছে একসময়। এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল, ঘনরামের ধর্মমঙ্গল, বিজয়গুপ্তের মনসামঙ্গল এক্ষেত্রে বিশেষ উল্লেখের দাবি রাখে। এছাড়া ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে সেকালের বাংলার সমাজচিত্র পাওয়া যায়। মুসলমান সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল। পারস্য থেকে পাওয়া নানা কল্পকাহিনী এবং রোমান্টিক আখ্যান নিয়ে এগুলো রচিত হতো। সেকালে বাড়ি বাড়ি পুঁথি পাঠের আসর বসত, আবার পুঁথি নকল করে সংরক্ষণও করা হতো। ইউসুফ জুলেখা, লাইলি মজনু, সয়ফুল মুলক, বদিউজ্জামান, জঙ্গনামা ইত্যাদি বিখ্যাত সব পুঁথির নাম। আলাউল রচিত পদ্মাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে আলোচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুঁথি সাহিত্যটা হলো এরকম যে আগে গ্রামের লোকজন একত্রিত বসে সন্ধ্যার পর হারিকেন জ্বালিয়ে শিক্ষিত কোনো লোক একটা পুঁথি অর্থাৎ বইয়ের মতো অর্থাৎ গল্প বা সাহিত্যের বই একটা নিয়ে আসে, সেটা সুর করে সেই সময় ওই যেসব লোকেরা শুনতে আসতো তাদেরকে শোনাতো। আগে প্রায় প্রতিদিনই এরকম পুঁথির আসর বসত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজ আমলে 19 শতকে আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন। বঙ্কিমচন্দ্র ও সমসাময়িক সাহিত্যিকরা যার উপর সৌধ তুলেছেন।
আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শোভন ও সুন্দর করে পূর্ণতা দিয়েছেন। কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র প্রমুখ আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে ভূমিকা রেখেছেন। এবার আমরা সঙ্গীত শিল্প নিয়ে জানব। বাংলা চিরকালই সঙ্গীতের দেশ। এখানকার মাঠে প্রান্তরে কৃষক হাল চাষ করতে করতে যেমন গান বেঁধেছে, তেমনি নদী ও খালে নৌকা বাইতে বাইতে মাঝিও গলা ছেড়ে গান গেয়েছে। আবার সাধারণ মানুষ তার মতো করে গানের মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করেছে। আমরা সাহিত্য শিল্পের আলোচনায় আমাদের দুই আদি সঙ্গীত চর্যাপদ ও বৈষ্ণব পদাবলীর কথা আগেই জেনেছি। কীর্তন গান প্রধানত হিন্দু সমাজে হতো, এখনও হয়। তবে বাউল ও ভাটিয়ালি গান গ্রামের হিন্দু মুসলমান সকলেই গেয়ে থাকে। মুর্শিদি, পালাগান, বারোমাসা, ভাওয়াইয়া, গম্ভীরা ইত্যাদি বহু ধরনের আঞ্চলিক লোকগান ছড়িয়ে আছে সারা বাংলা জুড়ে। শহরাঞ্চলে একসময় পাঁচালি, খেউর, খেমটা প্রভৃতি গানের আসর বসত। তবে উত্তর ভারতের সংস্পর্শে এসে হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে বাঙালি সঙ্গীত সাধকদের পরিচয় ঘটে। তার প্রভাবে এখানে নাগরিক সঙ্গীতের বিকাশ ঘটে। নিধুবাবু, কালী মির্জা প্রমুখ হয়ে রবীন্দ্রনাথের হাতে বাংলার নাগরিক গান উৎকর্ষের শীর্ষে পৌঁছায়। তারই গান আজ আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এ গানের সুর তিনি নিয়েছেন বাউল গানের সুর থেকে। রবীন্দ্রনাথের পথ ধরে আরও অনেকেই বাংলার নাগরিক গানকে সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আপন স্বাতন্ত্র্যে ও বৈচিত্র্যে বিশেষ স্থান অধিকার করে আছেন। মাত্র 20 বছরের সৃষ্টিশীল জীবনে তিনি প্রায় 6000-এর মতো গান লিখেছেন। অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত সেন আধুনিক বাংলা গানের সমৃদ্ধিতে এদের অবদানও ব্যাপক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওটি যদি তোমাদের এতটুকুও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, বন্ধুদের মাঝে শেয়ার করবে আর অবশ্যই আমার জন্য সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই। আবার কোনো এক সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সেদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।